এমএস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য মুডের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমি পাস্ট সাবজাংটিভ মুড নিয়ে আলোচনা করব। পাস্ট সাবজাংটিভ মুডের ডেফিনেশনটা দেখো। পাস্ট সাবজাংটিভ মুড ইজ আ ফর্ম অফ ভার্ব দ্যাট ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান আনরিয়েল অর হাইপোথেটিক্যাল কন্ডিশন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। পাস্ট সাবজাংটিভ মুড হলো ক্রিয়াপদের একটি রূপ যা বর্তমান বা ভবিষ্যতে একটি অবাস্তব বা কাল্পনিক অবস্থা প্রকাশ করতে ব্যবহৃত হয়। তাহলে দেখো, এই ডেফিনিশনটা থেকে তোমরা জানতে পারলে পাস্ট সাবজাংটিভ মুড হলো ভার্বের ফর্ম যা বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আই অ্যাম আ সিঙ্গার, আমি একজন গায়ক। দেখো, বাক্যটা সিম্পল প্রেজেন্টে আছে আর ফ্যাক্ট বোঝাচ্ছে, সুতরাং এটা ইন্ডিকেটিভ মুড প্রকাশ করছে। আবার এই বাক্যটা দেখো, আই ওয়াজ আ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম, সিম্পল পাস্টে আছে আর এটাও ফ্যাক্ট বোঝাচ্ছে, এটাও ইন্ডিকেটিভ মুড প্রকাশ করছে। আবার যদি এই বাক্যটার সঙ্গে আই উইশ এই অংশটুকু যোগ করা হয় তাহলে কিন্তু এই বাক্যটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। দেখো, আই উইশ আই ওয়ার আ সিঙ্গার, আমি যদি গায়ক হতাম। এখানে দেখো, আই উইশ যোগ করার সাথে সাথেই এই ওয়াজটা চেঞ্জ হয়ে ওয়ার হয়ে গেছে আর এই বাক্যটা কিন্তু কোনো ফ্যাক্ট বোঝাচ্ছে না। বর্তমানে দাঁড়িয়ে আমি কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছি, এটা হচ্ছে আনরিয়েল অর হাইপোথেটিক্যাল কন্ডিশন, আর এটাই হচ্ছে পাস্ট সাবজাংটিভ মুড। আরও একটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ আ লট অফ গোল্ড, আমার প্রচুর সোনা আছে। দেখো, বাক্যটা সিম্পল প্রেজেন্টে আছে আর ফ্যাক্ট বোঝাচ্ছে, আমার সত্যি সত্যি প্রচুর সোনা আছে, সুতরাং এটা ইন্ডিকেটিভ মুড প্রকাশ করছে। আবার দেখো, আই হ্যাড আ লট অফ গোল্ড, আমার প্রচুর সোনা ছিল, বাক্যটা সিম্পল পাস্টে আছে আর এটাও ফ্যাক্ট বোঝাচ্ছে, ইন্ডিকেটিভ মুড প্রকাশ করছে। আবার যদি এই বাক্যটার সঙ্গে আই উইশ এই অংশটুকু যোগ করা হয় তাহলে কিন্তু বাক্যটার ফ্যাক্ট থাকবে না, সেক্ষেত্রে বাংলা অর্থ হয়ে যাবে, আমার যদি প্রচুর সোনা থাকতো। বর্তমানে দাঁড়িয়ে আমি অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছি যে আমার যদি প্রচুর সোনা থাকতো তাহলে কতই না ভালো হতো। দেখো, এটা হাইপোথেটিক্যাল অর ইমাজিনারি কন্ডিশন বোঝাচ্ছে, এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ মুড। এবারে দেখো, পাস্ট সাবজাংটিভ মুড প্রকাশ করতে কোন কোন ভার্ব ইউজ করা হয়। প্রথমে দেখো, স্টেট অফ অ্যাকশান। স্টেট অফ অ্যাকশান বলতে ডুইং ভার্বকে বোঝায়, এক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম ইউজ করতে হবে। স্টেট অফ বিং, স্টেট অফ বিং বলতে সমস্ত বি ভার্বকে বোঝায়, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলো, আর এদের মধ্যে পাস্ট সাবজাংটিভ মুড প্রকাশ করতে শুধুমাত্র ওয়ার ইউজ করতে হবে। আবার দেখো, স্টেট অফ পসেশন। স্টেট অফ পসেশন বলতে হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটে ভার্বকে বোঝায়, এদের মধ্যে পাস্ট সাবজাংটিভ মুড প্রকাশ করতে শুধুমাত্র হ্যাড ইউজ করা হয়। তাহলে দেখতে পাচ্ছ অনেকটাই সিম্পল পাস্টের মতো, শুধু একটা ক্ষেত্রেই ব্যতিক্রম, সেটা হচ্ছে ওয়ার। সব ক্ষেত্রেই স্টেট অফ বিং বোঝাতে এখানে ওয়ার ব্যবহার করতে হবে, ওয়াজ ব্যবহার করলে চলবে না। এবারে এই এক্সপ্রেশনগুলো দেখো যেগুলো পাস্ট সাবজাংটিভ মুড প্রকাশ করতে ইউজ করা হয়। এক নম্বর দেখো, আই উইশ, এখানে দেখো আইটা ব্র্যাকেট করে দিয়েছি, এই আইয়ের জায়গায় অন্য প্রোনাউনও আসতে পারে। তারপরে দেখো, ও দ্যাট, উড দ্যাট, ইফ অনলি, এই চারটের অর্থ একই, তার জন্য দেখো এক নম্বরে রেখেছি। দু নম্বর দেখো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অপরচুনিটি, ইট ইজ হাই অপরচুনিটি, এই কটার অর্থ প্রায় একই, তার জন্য দেখো দু নম্বরে রেখেছি। তিন নম্বর দেখো, উড র্যাদার, উড সুনার, এই দুটোর অর্থ প্রায় একই। চার নম্বর দেখো, অ্যাজ ইফ অর অ্যাজ দো, এই দুটোর অর্থ একই। পাঁচ নম্বর দেখো, ইফ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই সমস্ত এক্সপ্রেশন তখনই পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করবে যখন এরপরে ক্লজ বসানো হবে। আবার বলছি, এই সমস্ত এক্সপ্রেশনের পরে যখন ক্লজ বসানো হবে তখনই পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, আই উইশ হি হ্যাড আ কার, তার যদি একটা গাড়ি থাকতো। এখানে দেখো আই উইশ এই এক্সপ্রেশনটা ব্যবহার করেছি আর তার সাথে দেখো একটা ক্লজ রয়েছে। ক্লজের ক্ষেত্রে তোমরা জানো মিনিমাম একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই এক্সপ্রেশনটার সাথে যখন এই ক্লজটা যুক্ত করা হচ্ছে তখন কিন্তু পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। তোমাদের শুধু দেখতে হবে এই এক্সপ্রেশনের পরে কোনো সাবজেক্ট আছে কি না। যদি এই এক্সপ্রেশনের পরে কোনো সাবজেক্ট বসে তাহলে তার পরবর্তী ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এবারে দেখো, উইশ, ও দ্যাট, উড দ্যাট, ইফ অনলি এই এক্সপ্রেশনগুলোর বাংলা অর্থ হচ্ছে যদি এমন হতো।
প্রেজেন্ট ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে এই এক্সপ্রেশনগুলো ইউজ করা হয়। বর্তমানে দাঁড়িয়ে কোনো ইমাজিনারি সিচুয়েশন কল্পনা করলে এই টার্মগুলো ইউজ হয়। বাক্যটা দেখো, আমার তার ফোন নাম্বারটা মনে ছিল। আই রিমেম্বার্ড হিজ ফোন নাম্বার। দেখো এই বাক্যটা সিম্পল পাস্টের বাক্য। আমার তার ফোন নাম্বারটা মনে ছিল কিন্তু এখন মনে নেই, দেখো ফ্যাক্ট বোঝাচ্ছে, সুতরাং বাক্যটা ইন্ডিকেটিভ মুড প্রকাশ করছে। এবারে এই বাক্যটা দেখো, আমার যদি তার ফোন নাম্বারটা মনে থাকতো, আই উইশ আই রিমেম্বার্ড হিজ ফোন নাম্বার। দেখো এই বাক্যটার মধ্যে অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ পেয়েছে যে আমার যদি তার ফোন নাম্বারটা মনে থাকতো তাহলে তার সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু এখন আর তার সাথে যোগাযোগ করার কোনো সম্ভাবনা নেই। দেখো অবাস্তব ইচ্ছা প্রকাশ পেয়েছে। এই বাক্যটা থেকে যদি আই উইশ এই অংশটুকুকে বাদ দেওয়া হয় তাহলে দেখো আগের বাক্য হয়ে যায়, ফ্যাক্ট হয়ে যায়। কিন্তু যখন এই আই উইশ এই অংশটুকু জুড়ে দেওয়া হচ্ছে তখন একটা অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ পেয়েছে। বাক্যটা দেখো, সে যদি আমার ঘনিষ্ঠ বন্ধু হতো। আই উইশ সি ওয়ার মাই ক্লোজ ফ্রেন্ড। অ্যাকচুয়ালি সে ঘনিষ্ঠ বন্ধু নয়, কিন্তু আমি ভাবছি যদি সে আমার ঘনিষ্ঠ বন্ধু হতো। এখানে যদি এই আই উইশ এই অংশটুকুকে বাদ দিই তাহলে এই ওয়ার্ডটা ইজ হয়ে যাবে, সি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, সেক্ষেত্রে কিন্তু এটা ফ্যাক্ট হয়ে যাবে। কিন্তু যখন আমরা আই উইশ এই এক্সপ্রেশনটা এই ক্লসের সাথে বসাচ্ছি তখন সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ওয়ার বসলো। বাক্যটা দেখো, আমার যদি রাবণের মতো 10টা মুখ থাকতো। দেখো এই বাক্যটার মধ্যে এক অসম্ভব ইচ্ছা প্রকাশ পেয়েছে যা কখনোই বাস্তবে পূরণ হবে না। বাক্যটা ইংরেজি অনুবাদ কি হবে? আই উইশ আই হ্যাড 10 ফেসেস লাইক রাবণা। এর বাক্যটা দেখো, তারা যদি ঠিক সময় আসতো। আই উইশ দে অ্যারাইভড অন টাইম। দেখো এই বাক্যটার মধ্যেও একটা অবাস্তব ইচ্ছা প্রকাশিত হয়েছে যে তারা যদি ঠিক সময় আসতো তাহলে আমার সাথে হয়তো দেখা হয়ে যেত, কিন্তু তারা সময় মতো আসেনি, তার জন্য আমি আক্ষেপ করছি। এই বাক্যটাকে আমরা এভাবেও বলতে পারি, ইস তারা যদি ঠিক সময় আসতো। এই ধরনের বাক্য আমরা দৈনিক কনভারসেশনে প্রায়ই ব্যবহার করি। আর সব ক্ষেত্রেই দেখো সাবজাংটিভ ভার্বটা দেখো পাস্ট ফর্ম ইউজ হলেও বাক্যটার মধ্যে বর্তমান ইচ্ছা প্রকাশিত হয়েছে। বাক্যটা দেখো, আমার যদি ডানা থাকতো। ও দ্যাট আই হ্যাড উইংস। দেখো এই বাক্যটার মধ্যেও অসম্ভব কল্পনা প্রকাশ পেয়েছে যে আমার যদি ডানা থাকতো তাহলে আকাশে উড়ে বেড়াতাম। পরের বাক্যটা দেখো, যদি সে আমার বোন হতো। উড দ্যাট সি ওয়ার মাই সিস্টার। অ্যাকচুয়ালি সে বোন নয়, আমি কল্পনা করছি যদি সে আমার বোন হতো। দেখো একটা অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ পেয়েছে, তার জন্য দেখো এখানে ওয়ার বসেছে। বাক্যটা দেখো, যদি বাঘের সামনে দাঁড়ানোর মতো তার সাহস থাকতো। ইফ অনলি হি হ্যাড দ্য কারেজ টু স্ট্যান্ড আপ টু দ্য টাইগার। দেখো এখানেও অবাস্তব ইচ্ছা প্রকাশ পাচ্ছে। বাক্যটা দেখো, যদি একটা টিকিট কেনার জন্য পয়সা থাকতো। উড দ্যাট আই হ্যাড মানি টু বাই আ টিকিট। আমার মুভি দেখার শখ হয়েছে কিন্তু আমার কাছে পয়সা নেই, তাই আক্ষেপ করে বলছি যদি একটা টিকিট কেনার জন্য পয়সা থাকতো। দেখো অবাস্তব ইচ্ছা প্রকাশিত হয়েছে। বাক্যটা দেখো, আমি যদি ডাক্তার হতে পারতাম। ও দ্যাট আই কুড বি আ ডক্টর। এখানে দেখো ওয়ারের জায়গায় কুড বি ইউজ হয়েছে। তাহলে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই তোমরা দেখলে যে আই উইশ, ও দ্যাট, উড দ্যাট, ইফ অনলি এই এক্সপ্রেশনগুলোর পরে ক্লজ বসেছে আর পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। এবারে দেখো ইট ইজ টাইম। আর টাইমকে যখন কিছুটা এমফ্যাসিস করা হয় তখন আমরা ব্যবহার করি ইট ইজ হাই টাইম। তারপরে দেখো ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অপরচুনিটি, ইট ইজ হাই অপরচুনিটি। এই সমস্ত এক্সপ্রেশনগুলোর বাংলা অর্থ হচ্ছে এখনই কিছু করার সময় এসে গেছে, অনেক দেরি হয়ে গেছে, কাজটা এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। বাক্যগুলো দেখো, আমাদের বাজে অভ্যাস ত্যাগ করার এটাই উপযুক্ত সময়, কিংবা বাক্যটাকে আমরা এভাবেও বলতে পারি আমাদের বাজে অভ্যাস ত্যাগ করার সময় এসেছে। কি হবে? ইট ইজ টাইম, অথবা ইট ইজ অ্যাবাউট টাইম, অথবা ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট। বাংলা অর্থ আমরা যেভাবেই বলি না কেন এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, আমাদের বাজে অভ্যাস ত্যাগ করা উচিত ছিল, তাই এটাই চরম সময় বাজে অভ্যাস ত্যাগ করার। এখানে দেখো এই এক্সপ্রেশনগুলোর সাথে দেখো ক্লজ বসেছে। আবার দেখো এই চেঞ্জের জায়গায় আমরা শুড হ্যাভ চেঞ্জও লিখতে পারি। সেক্ষেত্রে বাক্যটা হবে ইট ইজ হাই টাইম উই শুড হ্যাভ চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এভাবেও লিখতে পারি। আবার দেখো এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। দেখো এই তৃতীয় বাক্যটা কিন্তু কোনো সাবজাংটিভ মুড প্রকাশ পাচ্ছে না। এখানে দেখো টু চেঞ্জ, দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে, আর নন ফাইনাইট ভার্বের কোনো সাবজাংটিভ মুড হয় না। বাক্যটা দেখো,
আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করার এটাই উপযুক্ত সময়। কি হবে? ইট ইজ হাই টাইম উই রিমুভড করাপশান ফ্রম দ্য সোসাইটি। দেখো, বাংলাতে আমরা যেভাবেই বলি না কেন, এর অ্যাকচুয়াল অর্থ হবে অনেক সময় চলে গেছে, সমাজ থেকে দুর্নীতি দূর করা উচিত ছিল কিন্তু আমরা করিনি, তাই এটাই চরম সময় সমাজ থেকে দুর্নীতি দূর করা। এখানে ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে ইট ইজ টু লেট। আবার দেখো, এই রিমুভডের জায়গায় তোমরা শুড হ্যাভ রিমুভডও ইউজ করতে পারো। সেক্ষেত্রে বাক্যটা হবে ইট ইজ হাই টাইম উই শুড হ্যাভ রিমুভড করাপশান ফ্রম দ্য সোসাইটি। আবার এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, ইট ইজ টাইম টু রিমুভ করাপশান ফ্রম দ্য সোসাইটি। এক্ষেত্রে কিন্তু এটা সাবজাংটিভ মুড হলো না। বাক্যটা দেখো, এই রাস্তাটা শেষ করার এটাই উপযুক্ত সময়, তারা কয়েক মাস ধরে কাজ করছে। কি হবে? ইট ইজ অ্যাবাউট টাইম দিস রোড ওয়াজ কমপ্লিটেড, দে হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট ফর মান্থস। এখানে দেখো প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, রোড কাউকে কমপ্লিট করছে না, রোড নিজেই কমপ্লিট হচ্ছে। পরেরটা দেখো, দুষ্কৃতীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার এটাই উপযুক্ত সময়, কিংবা বলতে পারি সময় এসে গেছে। কি হবে? ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট টুক স্টার্ন স্টেপস এগেনস্ট মিসক্রিয়ান্টস। বাক্যটা দেখো, তোমার সাবলীল ইংরেজি বলতে শুরু করার এটাই উপযুক্ত সময়। কি হবে? ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড স্পিকিং ফ্লুয়েন্ট ইংলিশ। দেখো, এই বাক্যটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এতদিনে তোমার সাবলীল ইংরেজি বলতে শুরু করা উচিত ছিল, সুতরাং এটাই চরম সময়। বাক্যটা দেখো, এখনই তোমার চাকরি পাওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ গট আ জব। দেখো, এই বাক্যটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অনেক সময় চলে গেছে, এরপরে আর চাকরি পাবে না, এটাই ঠিক সময় চাকরি পাওয়ার। পরেরটা দেখো, এখন সময় এসেছে তার রাজনীতি থেকে অবসর নেয়ার, অথবা বাক্যটা এভাবেও হতে পারে, তার রাজনীতি থেকে অবসর নেয়ার এটাই উপযুক্ত সময়। কি হবে? ইট ইজ হাই টাইম হি রিটায়ার্ড ফ্রম পলিটিক্স। বাক্যটা দেখো, তোমার প্রজেক্ট সম্পূর্ণ করার এটাই উপযুক্ত সময়। কি হবে? ইট ইজ হাই টাইম ইউ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। দেখো, এই বাক্যটার অ্যাকচুয়াল অর্থ হয় অনেক দেরি হয়ে গেছে কিন্তু তুমি প্রজেক্ট শেষ করতে পারোনি, সুতরাং এটাই চরম সময় তোমার প্রজেক্ট শেষ করার। তাহলে দেখতে পাচ্ছ যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম এই এক্সপ্রেশনের সাথে ক্লজ ইউজ করা হয়েছে আর সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। এবারে আমরা উড র্যাদার উড সুনারের ব্যবহার শিখব। এর বাংলা অর্থ হচ্ছে আমি চাই কেউ এই কাজটা করে। প্রবাবল অ্যাকশান অফ দ্য ফিউচার, ভবিষ্যতের সম্ভাব্য অ্যাকশান বোঝাচ্ছে। এই দুটো বাক্য লক্ষ্য করো, আমি বরং মরব তবু ভিক্ষা করব না, আই উড র্যাদার ডাই দ্যান বেগ। আর এই বাক্যটা দেখো, আমার দৌড়ানোর চেয়ে বরং হাঁটাই ভালো, আই উড র্যাদার ওয়াক দ্যান রান। প্রথম বাক্যটায় দেখো ডাই বেগ এই দুটো ভার্বের সাবজেক্ট দেখো আই, আর এই দুটো ভার্ব দেখো বেস ফর্মে রয়েছে। আবার এই বাক্যটায় দেখো ওয়াক রান এই দুটো ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, আর এই দুটো ভার্বই দেখো বেস ফর্মে রয়েছে। আমি আগেই বলেছি উড র্যাদার উড সুনার এই সমস্ত এক্সপ্রেশনের পরে যদি ক্লজ বসে তাহলেই পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু দেখো এখানে উড র্যাদারের পরে কোনো ক্লজ বসেনি, তার মানে এই বাক্যগুলোকে পাস্ট সাবজাংটিভ মুডের বাক্য বলা যাবে না। বাক্যটা দেখো, আমি চাই তুমি যেন আজ রাত্রে এখানে থেকে যাও। কি হবে? আই উড র্যাদার ইউ স্টেড হিয়ার টু নাইট। এখানে দেখো আমি ইচ্ছা প্রকাশ করছি যে তুমি রাত্রে এখানে থেকে যাও, এবার সে থাকবে কি থাকবে না সেটা আমি জানি না, সুতরাং এখানে ভবিষ্যতের সম্ভাব্য অ্যাকশান বোঝাচ্ছে, যেটা ফুলফিল হতেও পারে নাও হতে পারে। এখানে দেখো উড র্যাদার এই এক্সপ্রেশনের সাথে দেখো ক্লজ ইউজ করা হয়েছে আর পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম বসেছে। বাক্যটা দেখো, রাম চায় আমি যেন শীঘ্রই তার ক্যামেরাটা ফেরত দিই। কী হবে? রাম উড সুনার আই রিটার্ন হিজ ক্যামেরা। এখানে দেখো কাজটা এখনও সংগঠিত হয়নি, এটা অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছে, আর এখানে দেখো উড সুনার ইউজ হয়েছে, তার জন্য দেখো শীঘ্রই বসেছে। বাক্য দেখো, সে চায় তুমি যেন পুলিশ ডাকো। কী হবে? সি উড র্যাদার ইউ কল্ড দ্য পুলিশ। প্রত্যেক ক্ষেত্রেই পাস্ট সাবজাংটিভ ভার্বটা দেখো ভি2 ফর্মে রয়েছে। বাক্যটা দেখো, আমি চাই তুমি যেন আমার প্রতি নির্দয় না হও। কী হবে? আই উড র্যাদার ইউ ওয়ার নট আনকাইন্ড টু মি। এখানে দেখো সাবজাংটিভ পার্টটা নেগেটিভে রয়েছে। পরের বাক্যটা দেখো, আমি চাই তুমি যেন পাখি শিকার না করো। আই উড র্যাদার ইউ ডিডন্ট হান্ট বার্ডস। পরেরটা দেখো,
আমি চাই তুমি যেন এখন বাড়ি যাও। আই উড রাদার ইউ ওয়েন্ট হোম নাও। আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার দেখব। এই দুটোর অর্থ একই, প্রেজেন্ট ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। বাক্যগুলো দেখো, সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে। কী হবে? হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ নাথিং। এখানে দেখো বোঝাচ্ছে আসলে সে কিছুই জানে না, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন সে সব কিছু জানে। কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। এখানে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এই সমস্ত এক্সপ্রেশনের সাথে ক্লজ ইউজ হয়েছে, আর পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। তার জন্য দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম বসেছে। বাক্য দেখো, সে এমনভাবে হাসে যেন সে দৈত্য। হি লাভস অ্যাজ ইফ হি ওয়ার আ মনস্টার। দেখো সে তো সত্যি দৈত্য নয়, তার হাসি দেখে মনে হচ্ছে দৈত্য, সুতরাং এটা কাল্পনিক ইচ্ছা প্রকাশিত হয়েছে। আর এক্ষেত্রে দেখো সাবজাংটিভ ভার্বের জায়গায় ওয়ার বসেছে। বাক্যটা দেখো, লোকটা এমনভাবে আচরণ করছে যেন তার অনেক টাকা আছে। এখানে আছে হবে, কি হবে? দ্য ম্যান ইজ বিহেভিং অ্যাজ ইফ হি হ্যাড আ লট অফ মানি। এখানে দেখো বোঝাচ্ছে আসলে তার টাকা নেই, কিন্তু তার আচার আচরণ দেখে মনে হচ্ছে তার অনেক টাকা আছে। দেখো এখানে কাল্পনিক বা অবাস্তব ইচ্ছা প্রকাশ পাচ্ছে। এক্ষেত্রে এখানে ভার্বটা লক্ষ্য করো, ইজ বিহেভিং। দেখো এই ভার্বটা কিন্তু টেন্সের নিয়ম মেনে চলে, কিন্তু দেখো এই ভার্বটা কিন্তু টেন্সের নিয়ম মেনে চলে না, তার জন্য একে বলা হয় আনরিয়েল টেন্স। বাক্যটা দেখো, সে এমন ধীরভাবে হাঁটছে যেন সে অসুস্থ। কি হবে? হি ওয়াক স্লোলি অ্যাজ দো হি ওয়ার ইল। আসলে সে কিন্তু অসুস্থ নয়, তাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। সুতরাং এই বাক্যটার মধ্যে অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ পাচ্ছে। বাক্যটা দেখো, ছেলেটা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে আমাকে চেনে। দ্য বয় লুকস অ্যাট মি অ্যাজ ইফ হি নিউ মি। এখানে দেখো ছেলেটা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যে তাকে দেখে মনে হচ্ছে সে যেন আমাকে চেনে, কিন্তু অ্যাকচুয়ালি সে আমাকে চেনে না, এ ব্যাপারে আমি শিওর। এখানে দেখো আনরিয়েল সিচুয়েশন প্রকাশ পাচ্ছে। এবারে আমরা দেখব ইফ কন্ডিশনাল সেন্টেন্স। বর্তমান বা ভবিষ্যতে কাল্পনিক বা অসম্ভাব্য পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। দেখো কন্ডিশনাল সেন্টেন্সে দুটো পার্ট থাকে। ইফ দিয়ে যে পার্টটা শুরু হয় তাতে কন্ডিশন থাকে এবং অন্য পার্টটাতে তার রেজাল্ট থাকে। এই কন্ডিশন পার্টটাতেই অবাস্তব বা কাল্পনিক ইচ্ছাগুলো প্রকাশ করা হয়। এই কন্ডিশনাল সেন্টেন্সের ওপর ক্লাস আমি কিছুদিনের মধ্যেই আপলোড করতে চলেছি। বাক্যগুলো দেখো, যদি আমি পাখি হতাম তাহলে আমি খুশি হতাম। এখানে দেখো আনরিয়েল প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। কি হবে? ইফ আই ওয়ার আ বার্ড আই উড বি ভেরি হ্যাপি। দেখো কন্ডিশন পার্টটা শুরুতে রয়েছে, তার জন্য কমা বসেছে। আর এখানে সাবজাংটিভ ভার্বটা দেখো ওয়ার। আর দেখো কন্ডিশন পার্টেই অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ পাচ্ছে। আরও বাক্য দেখো, যদি আমার কাছে প্রচুর টাকা থাকতো তাহলে আমি একটা বিলাসবহুল বাড়ি বানাতাম। ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড বিল্ড আর লাক্সারি হাউস। এখানে দেখো আনরিয়েল প্রেজেন্ট সিচুয়েশান বোঝাচ্ছে। আর সাবজাংটিভ ভার্বটা দেখো ভার্ব অফ পসেশন। পরেরটা দেখো, যদি তোমার বাবা জীবিত থাকতো সে তোমাকে সাহায্য করতো। এখানেও দেখো আনরিয়েল প্রেজেন্ট সিচুয়েশান বোঝাচ্ছে। ইফ ইয়োর ফাদার ওয়ার অ্যালাইভ হি উড হেল্প ইউ। বাক্য দেখো, যদি আমি লটারি জিতি তাহলে আমি একটা বড় বাড়ি কিনবো। এখানে দেখো ফিউচার ইমপ্রবাবল অ্যাকশন বোঝাচ্ছে। ইমপ্রবাবল মানে হচ্ছে ইম্পসিবল, ভবিষ্যতের এমন ইচ্ছা বোঝাচ্ছে যা কখনোই ফুলফিল হবে না। কি হবে? ইফ আই ওন দ্য লটারি আই উড বাই আ বিগ হাউস। পরেরটা দেখো, আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবো। এটাও দেখো ফিউচার ইমপ্রবাবল অ্যাকশন বোঝাচ্ছে, এমন ইচ্ছা বোঝাচ্ছে যা ভবিষ্যতে কখনোই ফুলফিল হবে না। কি হবে? ইফ আই বিকেম দ্য প্রাইম মিনিস্টার আই উড স্প্রেড লাইট অফ এডুকেশন থ্রু আউট দ্য কান্ট্রি। পরেরটা দেখো, যদি সে ধনী হতো তাহলে সে সারা পৃথিবী ঘুরে বেড়াতো। এখানেও দেখো আনরিয়েল প্রেজেন্ট সিচুয়েশান বোঝাচ্ছে। সি উড ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইফ সি ওয়ার রিচ। এক্ষেত্রে দেখো কন্ডিশন পার্টটা পরে বসেছে আর রেজাল্টটা দেখো আগে বসেছে, তার জন্য দেখো কোনো কমা ইউজ হয়নি। পরেরটা দেখো, যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে আমি আরও কঠোর পড়াশোনা করতাম। এখানেও দেখো আনরিয়েল প্রেজেন্ট সিচুয়েশান বোঝাচ্ছে। ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি হার্ডার। আরে আমরা পাস্ট সাবজাংটিভ মুডের ওপর কিছু এরর কারেকশন করব। প্রথমে কারেক্ট করার রুলটা শিখে নাও। রুলটা হচ্ছে, যে এক্সপ্রেশনগুলো পাস্ট সাবজাংটিভ মুড প্রকাশ করতে ব্যবহার করা হয়, এক্সপ্রেশনগুলো বলতে আই উইশ, ও দ্যাট, অ্যাজ ইফ, ইট ইজ হাই টাইম আর যেগুলো রয়েছে,
তাদের পরে যদি কোনো সাবজেক্ট দেখতে পাও তার পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এবারে এক্সাম্পলগুলো দেখো, আই উইশ ইট ইজ আ হলিডে টুডে। এখানে দেখো আই উইশ হচ্ছে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের পরে দেখো সাবজেক্ট রয়েছে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। আর নিয়ম অনুসারে এক্সপ্রেশনের পরে যদি সাবজেক্ট থাকে তার পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এখানে দেখো রয়েছে ইজ, কিন্তু আমরা জানি যে পাস্ট সাবজাংটিভ ভার্ব স্টেট অফ বিং থাকলে ওয়ার বসে, তাহলে ইসের জায়গায় ওয়ার বসবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কী হবে? আই উইশ ইট ওয়ার আ হলিডে টুডে। পরের বাক্যটা দেখো, হি বিহেভস অ্যাজ ইফ হি ডাজ নট নো এনিথিং। দেখো প্রত্যেকটা এক্সপ্রেশনের তলায় আন্ডারলাইন করে দিয়েছি। এখানে দেখো অ্যাজ ইফ হচ্ছে এক্সপ্রেশন, আর ঠিক তারপরে দেখো সাবজেক্ট রয়েছে, তার মানে ঠিক তার পরের ভার্বটা পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এখানে দেখো ডাজ রয়েছে, তাহলে কি হবে? ডিড হয়ে যাবে। তাহলে কারেক্ট বাক্য হবে হি বিহেভস অ্যাজ ইফ হি ডিড নট নো এনিথিং। বাক্যটা দেখো, আই উড সুনার ইউ কমপ্লিট দ্য কোর্স। এখানে দেখো উড সুনার, এই এক্সপ্রেশনটার পরে দেখো সাবজেক্ট রয়েছে, তার মানে পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। আর পাস্ট সাবজাংটিভ ভার্ব সবসময় পাস্ট ফর্মে থাকে, তাহলে কমপ্লিটেড হয়ে যাবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে আই উড সুনার ইউ কমপ্লিটেড দ্য কোর্স। পরের বাক্যটা দেখো, আই উইশ আই ওয়াজ এবল টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি। এখানে দেখো আই উইশ, এই এক্সপ্রেশনটার পরে দেখো সাবজেক্ট রয়েছে আই, তার মানে তার পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। আর এখানে দেখো পাস্ট সাবজাংটিভ ভার্ব স্টেট অফ বিং দেখো ওয়াস রয়েছে, তাহলে এটা ওয়ার হয়ে যাবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে আই উইশ আই ওয়ার এবল টু অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি। নম্বর বাক্যটা দেখো, ইট ইজ হাই টাইম টু লার্ন স্পোকেন ইংলিশ। মনে রাখবে ইট ইজ হাই টাইমের পরে কখনো ইনফিনিটিভ বসে না, তাহলে বাক্যটা ভুল আছে। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে কারেক্ট করব? দেখো, ইট ইজ হাই টাইম উই লার্ন স্পোকেন ইংলিশ। দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট বসানো হয়েছে, আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট বসানো হয় তার পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। তার জন্য দেখো ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। আবার এই বাক্যটাকে আমরা আরেকভাবে কারেক্ট করতে পারি। দেখো, ইট ইজ টাইম টু লার্ন স্পোকেন ইংলিশ। মনে রাখবে ইট ইজ টাইমের পরে ইনফিনিটিভ দেওয়া যায়, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে কোনো ইনফিনিটিভ বসে না। পরের বাক্যটা দেখো, ইট ইজ অ্যাবাউট টাইম ইউ স্টপ স্মোকিং। দেখো ইট ইজ অ্যাবাউট টাইম, এই এক্সপ্রেশনটার পরে দেখো ইউ সাবজেক্ট রয়েছে, তার মানে পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। আর পাস্ট সাবজাংটিভ ভার্ব সবসময় পাস্ট ফর্মে থাকে, তাহলে এটা স্টপড হয়ে যাবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে ইট ইজ অ্যাবাউট টাইম ইউ স্টপ স্মোকিং। পরেরটা দেখো, ইফ অনলি আই ওয়াজ এ বেবি এগেন। দেখো ইফ অনলি এমন একটা এক্সপ্রেশন যার পরে যদি সাবজেক্ট বসে তার পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এখানে দেখো পাস্ট সাবজাংটিভ ভার্ব ওয়াস রয়েছে, আমরা জানি যে পাস্ট সাবজাংটিভ ভার্ব স্টেট অফ বিং বোঝালে ওয়ার হয়। তাহলে কারেক্ট সেন্টেন্স কী হবে? ইফ অনলি আই ওয়ার আ বেবি এগেন। নম্বর বাক্যটা দেখো, ইট ওয়াজ টাইম হি প্রিপেয়ার্ড হিজ লেসন। দেখো বাক্যটাকে দেখে তোমাদের কারেক্ট বলে মনে হচ্ছে, ইট ওয়াজ টাইমের পরে দেখো সাবজেক্ট বসেছে, তারপরে দেখো ভার্বের পাস্ট ফর্ম বসেছে, কিন্তু বাক্যটা ভুল আছে। দেখো ইট ওয়াজ টাইম, দেখো এটা ভুল আছে, এটা হবে ইট ইজ টাইম। ইট ওয়াজ টাইম বলে কোনো এক্সপ্রেশন হয় না। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে ইট ইজ টাইম হি প্রিপেয়ার্ড হিজ লেসন। পরের বাক্যটা দেখো, ইট ইজ টাইম ইউ পে দ্য বিল। দেখো ইট ইজ টাইম এমন একটা এক্সপ্রেশন যার পরে কোনো সাবজেক্ট বসলে তার পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এখানে দেখো পাস্ট সাবজাংটিভ ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে এটাকে পাস্ট ফর্মে করে দিতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে ইট ইজ টাইম ইউ পেড দ্য বিল। পরেরটা দেখো, হি ইজ প্রিটেন্ডিং অ্যাজ দো হি ওয়াজ ফুল। এখানে দেখো অ্যাজ দো এর তলায় আন্ডারলাইন করে দিয়েছি, এই এক্সপ্রেশনটার পরে যদি কোনো সাবজেক্ট আসে তার পরের ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এখানে দেখো পাস্ট সাবজাংটিভ ভার্ব স্টেট অফ বিং ওয়াস আছে, কিন্তু আমরা জানি ওয়ার হয়, তাহলে এক্ষেত্রে ওয়ার বসবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে হি ইজ প্রিটেন্ডিং অ্যাজ দো হি ওয়ার ফুল। 13 নম্বর বাক্যটা দেখো, ও দ্যাট উই বি ইন দার্জিলিং। দেখো ও দ্যাট এমন একটা এক্সপ্রেশন যার পরে কোনো সাবজেক্ট বসলে তার পরবর্তী ভার্বটা অবশ্যই পাস্ট সাবজাংটিভ ভার্ব হবে। এখানে দেখো পাস্ট সাবজাংটিভ ভার্বের জায়গায় বি ভার্বের বেস ফর্ম বসেছে, কিন্তু আমরা জানি যে পাস্ট সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে বি ভার্বের মধ্যে একমাত্র ওয়ার ইউজ করা যায়, তাহলে এক্ষেত্রে ওয়ার বসবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে ও দ্যাট উই ওয়ার ইন দার্জিলিং। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।